হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল লাইভ ক্লাস। আজকের ক্লাসটি কিছুটা দেরিতে শুরু হলো বলে সবার কাছে দুঃখ প্রকাশ করে নিচ্ছি। আজকের ক্লাসটির প্রিপারেশন নিতে নিতে একটু দেরি হয়ে গেছে এবং রাস্তায় ছিল অসম্ভব ট্রাফিক। যা হোক, আজকের ক্লাসে একটি মহা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব, তা হচ্ছে মানচিত্রের বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের পরিচয় আজকে আমরা মানচিত্রের মাধ্যমে পাবার চেষ্টা করব। বাংলাদেশের কোথায় কি রয়েছে, বাংলাদেশের ভূগোল সংক্রান্ত অ্যাসপেক্টটি রয়েছে, সেই জিনিসটি আজকে আমরা ডিসকাস করব এবং সেখান থেকে আমরা বাংলাদেশ সম্পর্কে জানবার চেষ্টা করব। তাই তোমাদের কাছে আমার প্রাথমিক অনুরোধ, তোমরা প্লিজ সবাইকে এই ক্লাসটিতে ইনভাইট করো, এই ক্লাসটিকে শেয়ার করার মাধ্যমে এবং এই ক্লাসে তোমার ফ্রেন্ডদেরকে ট্যাগ করার মাধ্যমে। আজকের এই ক্লাসটিতে শুধুমাত্র বাংলাদেশ না, বাংলাদেশে যে সকল ডিস্ট্রিক্ট রয়েছে, বাংলাদেশের বর্ডার সম্পর্কে আমরা জানব, বাংলাদেশের রিভার্স সম্পর্কে আমরা জানব, বাংলাদেশের মনিউমেন্টস সম্পর্কে আমরা জানব। অর্থাৎ বাংলাদেশের কোন জেলায় কি রয়েছে, কোন নদী কোথায় রয়েছে, কোন নদী কোন শহরের পাশে অবস্থিত রয়েছে, কোন বর্ডারের পাশে কোন জেলা রয়েছে, কোথায় কি কি ধরনের ছিটমহল ছিল, সেই জিনিসগুলো আমরা আলোচনা করব। সুতরাং বুঝতে পারছো, যাদের ভূগোল নিয়ে একটি ভয় রয়েছে তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আর সত্যি বলতে ভূগোল নিয়ে ভয় আমাদের কম বেশি সবার মধ্যে রয়েছে। তাহলে চলো আজকে ক্লাসটি শুরু করা যাক। ক্লাসটি শুরু করবার আগে আমি আশা করি সবাই এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আমরা আজকের ক্লাসের শুরুতে যে কাজটি করব তা হচ্ছে বাংলাদেশের একটি ম্যাপ নেব। তোমার কাছে যদি একটি বাংলাদেশের ম্যাপ থাকে সেই জিনিসটির দিকে তাকাতে পারো, অথবা এই স্ক্রিনে যে ম্যাপটি রয়েছে সেটার দিকে কিন্তু তুমি লক্ষ্য করতে পারো। আমি চেষ্টা করেছি তোমাদের জন্য একটি বড় ম্যাপ নেবার জন্য, যাতে তোমরা ডিস্ট্রিক্টগুলি প্রপারলি দেখতে পাও। তোমাদের কাছে আগে বুঝতে হবে যে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কোনগুলো। কারণ অফেন যে প্রশ্নটা হয় যে বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা কোনটি, সর্ব উত্তরের জেলা কোনটি, সর্বপশ্চিমের জেলা কোনটি, সর্বপূর্বের জেলা কোনটি, সবসময় মনে রাখবে যে মানচিত্রের নিচের দিকটা হচ্ছে দক্ষিণ, অর্থাৎ এই জায়গাটি হচ্ছে দক্ষিণ। মানচিত্রের উপরের জায়গাটি হচ্ছে উত্তর। মানচিত্রের এই বাম দিকের জায়গাটি হচ্ছে তোমার পশ্চিম এবং মানচিত্রের ডান দিকের জায়গাটি হচ্ছে তোমার পূর্ব। এই জায়গাটি যদি তুমি মনে রাখো, তাহলে আমরা এখন যে ম্যাপের এক্সারসাইজটি করব, তাহলে তুমি মনে রাখতে পারবে যে কোন জেলায় কোন দিকে, কোন জেলা কোন দিকে অবস্থিত। এবং তারপরে যদি আমি তোমাকে একবার মনে করিয়ে দিই যে সর্বদক্ষিণে কে আছে, সর্বপশ্চিমে কে আছে, সেই জিনিসটি তোমাদের মনে থাকবে। এইবার আজকে যেহেতু আমরা জেলা নিয়ে অনেক আলোচনা করব, সবার আগে যেটি জানতে চাই যে তোমরা নিজে নিজে কোন জেলা থেকে আসছো। তোমরা সবাই কমেন্ট সেকশনে আমাদের জানিয়ে দাও যে তোমাদের নিজ নিজ জেলা কোনটি, তোমাদের জেলা কোনটি, এটি আমাদের জানিয়ে দাও। আমরা আজকে কিছু জেলা সম্পর্কেও বিশেষ করে জানবার চেষ্টা করব, তাই তোমাদের নিজের নিজের জেলা আমাদেরকে জানিয়ে দাও। আচ্ছা, এইবার তোমাদের কাছে সবার আগে যে প্রশ্নটি করতে চাই তা হচ্ছে একসঙ্গে 4টি প্রশ্নই তোমাদেরকে করব। অর্থাৎ বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি, বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা কোনটি, বাংলাদেশের সবচেয়ে পূর্বের জেলা কোনটি এবং বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি। এই উত্তরটি দিতে গিয়ে তুমি চাইলে এই মানচিত্রটির ব্যবহার করতে পারো। এই মানচিত্রটি ব্যবহার করে তুমি আমাকে খুঁজে বলে দাও যে এই 4টি জেলা কোনটি। মনে রাখবে, এই প্রশ্ন কিন্তু অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে, খ ইউনিটে, এমনকি বিসিএসেও এই প্রশ্নটি অতীতে হয়েছে যে এই উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের জেলা বা উপজেলা কোনগুলো। অর্থাৎ তোমরা নিজেদের জেলাগুলি জানিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। কৌশিক আহমেদ প্লাবন ব্রাহ্মণবাড়িয়া থেকে এসছে, তামিমা এসছে চাঁদপুর থেকে, জান্নাতুল ফেরদৌস এসছে মাগুরা থেকে, জান্নাতুল ফেরদৌস আমার নানা বাড়ি মাগুরা। আজমি শোভা এসছে মুন্সিগঞ্জ থেকে, আমিনুল ইসলাম মিঠু এসেছে বরিশাল থেকে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সবচেয়ে বড় লাইভ ক্লাসে আমরা বসে আছি, যেখান থেকে সারা দেশের 64 জেলা থেকে আমাদের ছাত্ররা আমাদেরকে জয়েন করেছে। উই আর রিয়েলি প্রাউড ফ্রম 10 মিনিট স্কুল। অজনা অশরীরী এসছে ঢাকা থেকে, ফাহিম ইসলাম নোয়াখালী থেকে, জেবিন সুলতানা প্রিয়া পঞ্চগড় থেকে এসছে। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে সর্ব উত্তরের জেলা কোনটি, সর্বপশ্চিমের জেলা কোনটি, সর্বপূর্বের জেলা কোনটি, সর্বদক্ষিণের জেলা কোনটি। এই প্রশ্নটির উত্তর দিয়ে দাও। সুমাইয়া আহমেদ একা সঠিক উত্তর দিয়ে দিয়েছে। সর্ব উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়। পঞ্চগড় এই যে জেলাটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে সর্ব উত্তরের জেলা।
পঞ্চগড় জেলাটি এইখানটাতে অবস্থান করছে। তোমরা দেখতে পাবে যে ম্যাপের সবচেয়ে উপরে একটা জিনিস খেয়াল করো, ম্যাপটা, বাংলাদেশের ম্যাপটা দেখতে কিন্তু কিছুটা একটা পাখির মতো। যদি তুমি একটু খেয়াল করবে, এটা দেখতে অনেকটা পাখির মতো। লক্ষ্য করছো পাখির যেরকম দুটো ডানা থাকে, এই পাশে একটা ডানা রয়েছে, এই পাশে আরেকটা ডানা রয়েছে। এটা হচ্ছে পাখির সেই মুখটি এবং এটি হচ্ছে পাখির লেজ। তুমি যদি লক্ষ্য করো যে পাখির সবচেয়ে আগে, অর্থাৎ পাখির ঠোঁটটি ঠিক কোথায় রয়েছে, সেটি হচ্ছে পঞ্চগড়ে, অর্থাৎ এই জায়গাটিতে দেখবে কিছুটা বাড়তি জায়গা রয়েছে, অর্থাৎ সবচেয়ে উপরে রয়েছে এই জায়গাটি। এই জায়গাটি হচ্ছে তোমার পঞ্চগড়, অর্থাৎ সর্ব উত্তরের যে জেলাটি রয়েছে তা হচ্ছে পঞ্চগড়। অর্থাৎ উত্তরটা আমি লিখে দিচ্ছি সবার জন্য, সর্ব উত্তরের জেলার নাম হচ্ছে পঞ্চগড়। এবং এর সঙ্গে আরও একটি তথ্য তোমাদেরকে জানিয়ে দিই, যেহেতু এটি সবচেয়ে উত্তরের জেলা, বাংলাদেশের জাতীয় সংসদের 1 নং আসন, অর্থাৎ সংসদের 1 নম্বর যে আসন, সেটিও কিন্তু পঞ্চগড় জেলা থেকে আসে। অর্থাৎ পঞ্চগড় জেলায় যে 300টি আসন রয়েছে বাংলাদেশে, সেই যেই 300টি আসনে সাধারণ নির্বাচন হয়ে থাকে, সেই 300টি আসনের মধ্যে 1 নম্বর আসন হচ্ছে আমাদের পঞ্চগড় জেলায়। অর্থাৎ সর্ব উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড় জেলা। এইবার তোমরা, ফারুক হোসেন মেসি লিখেছে দক্ষিণে কক্সবাজার। হ্যাঁ, ফারুক হোসেন মেসির এই উত্তরটিও সঠিক হয়েছে, সর্বদক্ষিণে কক্সবাজার। এই উত্তরটি তোমরা মনে রাখবে কি করে? এই উত্তরটি মনে রাখবে কারণ আমরা যদি সমুদ্রের কথা বলি, তাহলে কিন্তু সাথে সাথে আমাদের মাথায় আসে কক্সবাজারের কথা। দক্ষিণে যেহেতু সমুদ্র রয়েছে, তাই দক্ষিণের জেলাটির নামও কিন্তু কক্সবাজারই হওয়ার কথা। অর্থাৎ সর্বদক্ষিণে আমাদের রয়েছে কক্সবাজার। মেসি আমাদেরকে আরও অন্যান্য উত্তরগুলিও সঠিক বুঝিয়ে দিয়েছে। রুহিয়া আশরাফিন তিয়ানা বলেছে পূর্বে বান্দরবান, পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জ। হ্যাঁ, আজকে সবার উত্তরই কিন্তু সঠিক হচ্ছে। পূর্বের জেলার নাম হচ্ছে বান্দরবান এবং পশ্চিমের জেলার নাম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। তোমাদেরকে জানিয়ে দেওয়া দরকার যে চাঁপাইনবাবগঞ্জ জেলাটির নাম এখন কিন্তু আর চাঁপাইনবাবগঞ্জ নেই, এই জেলাটির নাম হয়ে গিয়েছে নবাবগঞ্জ। এটির আনুষ্ঠানিক নাম এই মুহূর্তে হয়ে গিয়েছে নবাবগঞ্জ। তাই যদি নবাবগঞ্জ জেলা নামে যদি কোনো অপশন থাকে, তাহলে কিন্তু ভরকে যাবে না। আগে যে চাঁপাইনবাবগঞ্জ ছিল, সেই চাঁপাইনবাবগঞ্জই কিন্তু বর্তমানে নবাবগঞ্জ হয়েছে। দেখতে পাচ্ছ যে এই যে একটি জেলা, অর্থাৎ পাখির আরেকটি যে ডানা, এটি হচ্ছে তোমার নবাবগঞ্জ, যেটি পাখির দেহ থেকে আরেকটু বাইরে বেরিয়ে আছে, এটি আরেকটু বেশি পশ্চিমে অবস্থান করছে। অর্থাৎ আমাদের 4টি জেলা সম্পর্কে জানা হয়ে গেল, তা হচ্ছে পঞ্চগড়, নবাবগঞ্জ, বান্দরবান, কক্সবাজার। এটি বাংলাদেশের চারদিকে 4টি ফার্দেস্ট জেলা। অর্থাৎ অনেকের উত্তর সঠিক হচ্ছে। বুদ্ধিমন্ত বুদ্ধির উত্তর সঠিক হয়েছে। মোহাম্মদ পারভেজ শেখ আমাকে জিজ্ঞেস করছে সদর দপ্তর বলতে কি বোঝায়? সদর দপ্তর বলতে বোঝায় কোনো একটি প্রতিষ্ঠানের হেড অফিসকে। জানি না, হঠাৎ এই প্রশ্নটা একটু ইরেলেভেন্ট মনে হচ্ছে। এইবার আমরা এই প্রশ্নটি আরেকটু ভিতরে ঢুকবার চেষ্টা করব। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা কোনটি? তোমাদের কাছে প্রশ্ন, বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা কোনটি? প্রায়শই এই প্রশ্নটি এসে থাকে যে সর্বদক্ষিণের উপজেলা কোনটি। মনে রাখবে, অ্যাডমিশন টেস্টে শুধুমাত্র জেলা পর্যন্ত জানলেই হবে না, কখনো কখনো তোমাকে উপজেলা পর্যায় থেকেও কিন্তু প্রশ্ন করা হতে পারে। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে সর্বদক্ষিণের উপজেলা কোনটি? আমরা অনেকে এই সর্বদক্ষিণ এবং সর্ব উত্তরের উপজেলা দুটো আমরা অনেক সময় একটা প্রবাদে জেনে এসেছি। বাংলাদেশ সম্পর্কে এটি বলা হয়। আব্দুল মান্নান বলছেন তেঁতুলিয়া না। মাসুর হাসান বলছেন যে সেন্ট মার্টিন না, সেন্ট মার্টিন কিন্তু উপজেলা নয়। সুচিস্মিতা তিথি না, সেন্ট মার্টিন আবারও উপজেলা নয়। আর যে মিঠুন বলছেন তেঁতুলিয়া, তাও উত্তর সঠিক নয়। আব্দুর রবের উত্তর সঠিক হয়েছে। অর্থাৎ সর্বদক্ষিণের উপজেলার নাম হচ্ছে টেকনাফ। টেকনাফ যে উপজেলাটি রয়েছে, সেই উপজেলাটি হচ্ছে সর্বদক্ষিণের উপজেলা। সর্ব উত্তরের যে উপজেলা রয়েছে, সেটি হচ্ছে তেঁতুলিয়া। আমরা কিন্তু অনেক সময় বাংলাদেশ সম্পর্কে পরিচয় দিতে গিয়ে বলে থাকি যে টেকনাফ থেকে তেঁতুলিয়া, অর্থাৎ টেকনাফ এখানে, তেঁতুলিয়া ওখানে। সর্বদক্ষিণ এবং সর্ব উত্তরের দুটি জায়গা দিয়ে বাংলাদেশকে পরিচয় করিয়ে দেওয়া হয়। হ্যাঁ, টেকনাফ হচ্ছে সর্বদক্ষিণে রয়েছে, সর্ব উত্তরে রয়েছে তেঁতুলিয়া।
তোমরা যদি একইভাবে সর্বপূর্ব এবং সর্বপশ্চিমের উপজেলাটিও আমাকে জানিয়ে দিতে পারো তাহলে সেটিও জানিয়ে দাও, কারণ এটিও তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের কাছে পরবর্তী প্রশ্ন, সর্বপশ্চিমের উপজেলা কোনটি আর সর্বপূর্বের উপজেলা কোনটি? তোমাদের কাছে পরবর্তী প্রশ্ন, এই দুটো উপজেলার নামও আমাকে জানিয়ে দাও। হ্যাঁ, জয়ন্তী চ্যাটার্জি সঠিক উত্তর দিয়েছে। সর্বপূর্বের জেলা হচ্ছে থানচি। হ্যাঁ, ওর উত্তরটি সঠিক হয়েছে। বান্দরবানের যে থানচি রয়েছে, বান্দরবানের থানচি সর্বপূর্বের। এবং সর্বপশ্চিমে অবস্থান করছে চাঁপাইনবাবগঞ্জ বা নবাবগঞ্জের শিবগঞ্জ। দেখতে পাচ্ছ গঞ্জে গঞ্জে কিন্তু মিলে যাচ্ছে, অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জের ভিতরে শিবগঞ্জ বলে যে জায়গাটি রয়েছে, সেই শিবগঞ্জেই হচ্ছে তোমার সবচেয়ে ছোট, সবচেয়ে পশ্চিমের উপজেলা। অর্থাৎ এই চারদিকের চারটা জেলা এবং উপজেলা মনে রাখা আমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা এই চারটি জেলা এবং উপজেলা সম্পর্কে আমাদের খুবই সচেতন থাকতে হবে, কারণ এইখান থেকে কিন্তু প্রায়শই প্রশ্ন হয়ে থাকে। এইবার আসো আমরা একটু ছোট বড় আলাপে যাই। প্রথম প্রশ্ন তোমাদের কাছে ছোট বড় নিয়ে, তা হচ্ছে বাংলাদেশের আয়তনে সবচেয়ে বড় জেলা কোনটি? একটা জিনিস তোমাদেরকে ধরিয়ে দিই, এই জিনিসটা হয়তো যিনি তোমাকে ফিজিক্স পড়ান সে হয়তো তোমাকে বলবেন যে আমরা আয়তন কথাটি কিন্তু ভুল ব্যবহার করে থাকি। আমরা আয়তন বলতে যে জিনিসটিকে বুঝাই সেটি আসলে আয়তন নয়, সেটি আসলে ক্ষেত্রফল। অর্থাৎ একটি 2 ডাইমেনশনাল জিনিসের কখনো কিন্তু আয়তন থাকে না, অর্থাৎ এটির থাকে একটি ক্ষেত্রফল। অর্থাৎ আমি যদি সঠিক করে বলতে চাই তাহলে বলতে হবে যে বাংলাদেশের ক্ষেত্রফলে সবচেয়ে বড় জেলা কোনটি। কিন্তু মনে রাখবে প্রশ্নে কিন্তু ক্ষেত্রফল লেখা থাকবে না, প্রশ্নে আয়তনই লেখা থাকবে। এই ভুল চর্চাটি আমাদের শিক্ষা ব্যবস্থায় হয়ে আসছে, আমাদের আসলে এই মুহূর্তে কিছু করার নাই, কিন্তু আমরা সঠিকটা জেনে রাখলাম যে আসলে এটাকে আয়তন বলে না, এটাকে বলা হয় ক্ষেত্রফল। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মধ্যে ক্ষেত্রফলে বা প্রথাগত ভাষায় আয়তনে সবচেয়ে বড় জেলা কোনটি? মশিউর রহমান জারিফ সঠিক উত্তর দিয়েছে। HR জিসানের উত্তর কিন্তু ভুল হয়েছে। রাহমি চইয়ের উত্তর ভুল হয়েছে। না, চট্টগ্রাম কিন্তু উত্তর নয়, উত্তর হচ্ছে রাঙামাটি। সঠিক উত্তর হচ্ছে রাঙামাটি। তুমি লক্ষ্য করছো এইটা হচ্ছে চিটাগং, এইটার থেকে কিন্তু এইটা আরো বড়। এই জায়গাটা হচ্ছে রাঙামাটি, রাঙামাটি সবচেয়ে বড়। তোমরা যদি একটি ম্যাপ কিনে নিয়ে এই জিনিসগুলি ভালো মতো দেখে দেখে পড়ে ফেলো তাহলে কিন্তু তোমাদের মাথায় এই জিনিসটি থেকে যাবে। সুচিস্মিতা তিথির উত্তর সঠিক হয়েছে। অবুধ শঙ্খচিলের উত্তর কিন্তু সঠিক হয়নি। সবচেয়ে বড় জেলা কিন্তু ঢাকা নয়, রাসানৈলের উত্তর সঠিক হয়েছে। যারা চট্টগ্রাম বা ঢাকা বলতো তাদের উত্তর ভুল। অনি ইসলাম, মাজেদ ইসলাম সিয়াম, জাহাঙ্গীর জামান, মাশরাফি পিয়াল, তোমাদের সবার উত্তর সঠিক। কাজিম ফাহিম আকাশের উত্তর, আতিয়া সানজিদা মাহিমার উত্তর কিন্তু ভুল হয়েছে। অনি ইসলামের উত্তর সঠিক হয়েছে। অর্থাৎ সবচেয়ে বড় জেলার নাম হচ্ছে রাঙামাটি। রাঙামাটি জেলাটির কিন্তু এই একটি বড় সিগনিফিকেন্স যে এটি সবচেয়ে বড় জেলা। এইবার তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি? অর্থাৎ এরিয়াতে ক্ষেত্রফলে সবচেয়ে ছোট জেলা কোনটি? মনে রাখবে যদি সবচেয়ে বড়টা জানা ইম্পর্টেন্ট হয়, সবচেয়ে ছোটটা জানাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে সবচেয়ে ছোট জেলা কোনটি? মাদারীপুর উত্তর কিন্তু ভুল হয়েছে। হ্যাঁ, মাসরুর হাসান সবার আগে সঠিক উত্তর দিয়েছে। না, কাজিম ফাহিম আকাশ উত্তর একটু ভুল হয়ে গেল, উত্তরটি কিন্তু মেহেরপুর নয়। আমি জানি এই কনফিউশনটা অনেকের মধ্যে রয়েছে, কারণ অনেকেই মেহেরপুর মনে করছেন। সঠিক উত্তর হবে হচ্ছে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ যে জেলাটি রয়েছে সেটি কিন্তু মেহেরপুর অপেক্ষাও ছোট। অর্থাৎ সবচেয়ে ছোট জেলা এখন আর মেহেরপুর নয়, বর্তমানে সবচেয়ে ছোট জেলার নাম হচ্ছে নারায়ণগঞ্জ। অদ্ভুত বালক বলছেন ভোলা। না, ভোলার একটি বিশেষত্ব রয়েছে। ভোলা হচ্ছে একমাত্র দ্বীপ জেলা, এটি একটি আইল্যান্ডের মতো, এর চারপাশে নদী রয়েছে, এটা হচ্ছে ভোলার সিগনিফিকেন্স। কিন্তু তাছাড়া সবচেয়ে ছোট জেলা যেটি রয়েছে সেটি হচ্ছে তোমার নারায়ণগঞ্জ। এটি তুমি যদি তোমার মানচিত্রে
মার্ক করে রাখো বা যদি মানচিত্রে একবার দেখে রাখো তাহলে কিন্তু তোমার মনে থাকবে। মশিউর রহমান জারিফ, উত্তর একটু ভুল হয়ে যাচ্ছে। সবচেয়ে ছোট জেলা কিন্তু মেহেরপুর নয়, সবচেয়ে ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। এটা খুবই কমন একটা মিসকনসেপশন। আমরা মনে করি যে সবচেয়ে ছোট জেলা হচ্ছে মেহেরপুর, সবচেয়ে ছোট জেলা প্রকৃত অর্থে নারায়ণগঞ্জ। যাই হোক, তোমাদেরকে এর পাশাপাশি আরও কিছু তথ্য জানিয়ে রাখা দরকার। যেমন বাংলাদেশের আয়তনে সবচেয়ে বড় থানার নাম হচ্ছে শ্যামনগর। এই ছোটোখাটো প্রশ্নগুলো মাঝে মাঝে চলে আসে, সেক্ষেত্রে আমাদের অনেক সময় ভুল হয়ে যায়। এই জিনিসগুলো যদি আমাদের ছোটোখাটোভাবে জানা থাকে তাহলে কিন্তু আমরা এ ধরনের কিছু প্রশ্নের উত্তর দিতে পারবো। এইবার বাংলাদেশের জনসংখ্যা নিয়ে কিছুটা কথা বলা যায়। যেমন বাংলাদেশের সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে কোন জেলায় এবং সবচেয়ে কম জনসংখ্যা রয়েছে কোন জেলায়। তোমাদের কাছে পরবর্তী প্রশ্নগুলো কিন্তু আয়তন সংক্রান্ত নয়, জনসংখ্যা সংক্রান্ত। তোমাদের কাছে জানতে চাইছি যে এই সমগ্র বাংলাদেশের মধ্যে কোন জেলায় সবচেয়ে বেশি মানুষ বাস করে এবং কোন জেলায় সবচেয়ে কম মানুষ বাস করে। এরফানুল ইসলাম বলেছে আমি জানি শ্যামনগর। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, শ্যামনগর। আমি আসলে এই প্রশ্নটি, ঐশ্বর্য বসাক, তোমার উত্তর আমি নেক্সট উত্তর অবশ্যই পড়ব। প্লিজ মন খারাপ করবে না, আমি একসাথে এতগুলো কমেন্ট আসলে পড়ে শেষ করতে পারি না। আচ্ছা, কারো কারো বোধহয় দেখতে একটু সমস্যা হচ্ছে, আমি প্লেসটা ঠিক করে দিচ্ছি। আচ্ছা, সো হ্যাঁ, অনেকে উত্তর দিচ্ছ ঢাকা। ঢাকা হচ্ছে সবচেয়ে বড় জেলা ইন টার্মস অফ জনসংখ্যা হিসাবে সবচেয়ে বড় জেলা হচ্ছে ঢাকা, এবং জনসংখ্যা হিসাবে সবচেয়ে ছোট জেলা হচ্ছে বান্দরবান। সবচেয়ে ছোট জেলা জনসংখ্যার হিসেবে বান্দরবান। দেখো, বান্দরবান জেলাটা কিন্তু একদম ছোট না, অনেক বড় জেলা, কিন্তু যেহেতু একটি পাহাড়ি অঞ্চল, অনেক বন জঙ্গল রয়েছে, পাহাড় রয়েছে, তাই এখানটাতে জনসংখ্যা খুবই কম। অন দি আদার হ্যান্ড ঢাকা জেলায় সবচেয়ে বেশি লোক বাস করে। এটা আসলে খুবই কমন সেন্স, কারণ ঢাকা শহরেই কিন্তু প্রায় 1.5 কোটি 2 কোটি লোক বাস করে। সুতরাং ঢাকা জেলা হিসাব যদি তুমি নাও করো, অন্য যে কোনো জেলার থেকেও কিন্তু ঢাকা শহরেই বেশি মানুষ বাস করে। ঢাকা শহর যদি একটা জেলা হতো তাও কিন্তু জনসংখ্যার হিসাবে ঢাকাকে টক্কর দেওয়া সম্ভব হতো না। ঢাকা শহর সবচেয়ে জনবহুল শহর, এটা আমরা মোটামুটি সবাই জানি। হ্যাঁ, সবচেয়ে কম জনসংখ্যা রয়েছে বান্দরবানে। তোমাদের সবার উত্তর এক্ষেত্রে সঠিক হয়েছে। এইবার আসো আমরা একটু সীমান্ত নিয়ে আলোচনা করি। সীমান্ত নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে যে জিনিসটা আমাদের জানতে হবে তা হচ্ছে বাংলাদেশের কয়টি দেশের সাথে সীমান্ত আছে। তোমাদের কাছে প্রশ্ন, বাংলাদেশের কতটি দেশের সঙ্গে সীমান্ত রয়েছে? তোমরা যদি দেশের যে কটি দেশের সাথে সীমান্ত রয়েছে তাদের নাম লিখতে পারো তাহলে আরো বেশি ভালো হয়। হয়তো এই ম্যাপের মধ্যে আমরা উত্তরটি দেখতে পাচ্ছি ইতোমধ্যে, তবুও তোমরা চেষ্টা করো যে উত্তরটি আমাদেরকে লিখে জানিয়ে দেবার জন্য। অর্থাৎ বাংলাদেশের কতটি দেশের সঙ্গে সীমান্ত আছে। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে 2টি। অনেকে 30-32 বলছেন, কেন বুঝতে পারছি না। আমি জিজ্ঞেস করেছি কয়টি দেশের সাথে। এম এ রহিম বলছেন 3টি। না, উত্তর কিন্তু সঠিক নয়, 3টি না, উত্তর হচ্ছে 2টি। কোন কোন দেশ এটি যদি জানিয়ে দেন। জেবা মাইশা লিখেছে ভারত এবং মায়ানমার। তোমার উত্তর সঠিক হয়েছে। বাংলাদেশের 2টি দেশের সাথে সীমান্ত রয়েছে, ভারত এবং মায়ানমার। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ভারত কিন্তু এই জোনটা ধরো, এই পুরা জোনটা ধরেই কিন্তু ভারত, এই পুরা এরিয়াটা ধরেই কিন্তু ভারত অবস্থান করছে। শুধুমাত্র এই যে কর্নারটা দেখতে পাচ্ছ, এই কর্নারটাতে অবস্থান করছে আমাদের মায়ানমার। এখান থেকে মায়ানমারের বর্ডার শুরু হয়ে এখান দিয়ে কিন্তু চলে গিয়েছে। অর্থাৎ দেখতে পাচ্ছ যে আমাদের সমগ্র চারপাশ জুড়ে রয়েছে ভারত এবং ছোট্ট একটা বর্ডার শেয়ার করছে আমাদের সঙ্গে মায়ানমার। এইবার তোমাদেরকে কিছু ইন্টারেস্টিং স্ট্যাটিস্টিক্স জানানোর চেষ্টা করি। যেহেতু এই ম্যাপটাতে অনেক বেশি দাগাদাগি হয়ে গেছে, আমরা ম্যাপটা একটু চেঞ্জ করে নিই। আমাদেরকে নতুন একটা ম্যাপ প্রিন্ট করে এনে দিয়েছে তোমাদের জিহান ভাইয়া। জিহান ভাইকে অসংখ্য ধন্যবাদ ম্যাপটির জন্য। আচ্ছা, ইন্টারেস্টিং যে স্ট্যাটিস্টিক্স তোমাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করছি তা হচ্ছে বাংলাদেশের বর্ডার শেয়ারিং নিয়ে। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে ভারতের কয়টি রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে? ভারতের
কয়টি রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে? আর যদি তোমরা কেউ পারো তাহলে সেই রাজ্যগুলোর নাম আমাকে লিখে দিবে। বাংলাদেশের, ভারতের কয়টি রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে? নাফিস আমার কাছে আবার অভিযোগ করেছে, তার উত্তর আমি পড়ছি না। নাফিস, আমি প্রমিস করছি। নাফিস সাদিক, তোমার উত্তর আমি পড়েছি 5টি। নাফিস সাদিক মাত্র অভিযোগ করছিল তোমার উত্তর আমি পড়ি না, তোমার উত্তর কিন্তু আমি পড়লাম। নাফিস সাদিকের উত্তর সঠিক হয়েছে 5টি। নাফিস সাদিক, তুমি যদি পারো আমাকে 5টি যেই প্রদেশ রয়েছে সেই প্রদেশগুলির নাম জানিয়ে দাও। মশিউর জারিফ, তোমার উত্তর ভুল হয়েছে, উত্তর 7টি না, উত্তর 5টি। রিমির উত্তর সঠিক, শফিকের উত্তর সঠিক, মোস্তাকিমের উত্তর সঠিক, খাদেমুল ইসলাম আকাশের উত্তরও সঠিক। আবরা শারাফাত বলছেন 30টি না, 30টি কিন্তু না, 30টি অন্য একটি প্রশ্নের উত্তর। তা হচ্ছে বাংলাদেশের কতটি জেলার সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে, সেই উত্তর হচ্ছে 30টি, অর্থাৎ 30টি জেলার সাথে। আর ভারতের রয়েছে 5টি প্রদেশ। শফিক আর ভুইয়া লিখেছে ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা, মেঘালয়। আরেকটা লাগবে ভাইয়া, আরেকটা উত্তর বাকি রয়েছে। নাহিয়ান মাস জিজ্ঞেস করছেন 300 নম্বর আসন কোনটি? 300 নম্বর আসন হচ্ছে বান্দরবানে ভাইয়া। 300 নম্বর আসন বান্দরবানে অবস্থান করছে। আমরা যেটা দেখছিলাম যে সর্ব উত্তরের যেই জেলাটি রয়েছে পঞ্চগড়, সেখানটাতে হচ্ছে 1 নম্বর আসন, এবং সর্ব পশ্চিমের যে জেলা বান্দরবান সেখানটাতে অবস্থান করছে তোমার 300 নম্বর আসনটি। আসাদুজ্জামান সমুদ বলছে 30 না 32 না, উত্তর 30টি হবে। আরিফ আহমেদ লিখেছে আসাম, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, দার্জিলিং। না, দার্জিলিং কিন্তু কোনো প্রদেশ নয়, দার্জিলিং একটি শহর, সেটি ওয়েস্ট বেঙ্গলের একটি শহর। মিজোরাম, মার্জি আশরাফ বলছে মিজোরাম। আমি এখনো তোমাদের কাছ থেকে সঠিক উত্তরের জন্য অপেক্ষা করছি। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ার কোন কোন প্রদেশের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে। আমি যেই উত্তরগুলি তোমাদের কাছ থেকে পেয়েছি সেগুলি আমি ইতিমধ্যে লিখে ফেলি। ওয়েস্ট বেঙ্গল উত্তরটি সঠিক, আসাম উত্তরটি সঠিক, ত্রিপুরা উত্তরটি সঠিক, মিজোরাম উত্তরটি সঠিক, এবং মেঘালয় উত্তরটি সঠিক। না, ছিটমহল কিন্তু কোনো জেলা নয়, অর্থাৎ যারা ছিটমহল বলছো তাদের কিন্তু উত্তর সঠিক হচ্ছে না। অর্থাৎ এই 5টি যে বিভাগ রয়েছে ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা, মিজোরাম এন্ড মেঘালয়। তোমাদেরকে একটা তথ্য জানিয়ে রাখি, তা হচ্ছে এই যে ওয়েস্ট বেঙ্গল প্রদেশটি, এটির নাম কিন্তু সম্প্রতি পরিবর্তন হয়েছে। সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নামটি বর্তমানে হয়ে গিয়েছে শুধুমাত্র বেঙ্গল। এটা আমরা অনেকেই কিন্তু জানি না, ওয়েস্ট বেঙ্গল নামটি বর্তমানে বেঙ্গলে পরিবর্তন হয়ে গিয়েছে। খাদেমুল ইসলাম আকাশ, আমি তোমার উত্তর আগেও পড়েছি, আবারও পড়বো, দয়া করে উত্তর করতে থাকো। মাশরাফি পিয়ালের সবগুলো উত্তর সঠিক। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, এই 5টি নামই কিন্তু সঠিক হয়েছে। তোমাদেরকে যে মধ্যে তথ্যটি দেওয়ার চেষ্টা করছি তা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এর নাম পরিবর্তন হয়ে গিয়েছে বেঙ্গল হিসেবে বা বাংলা হিসেবে। হ্যাঁ, বুদ্ধি সঠিক উত্তর দিয়েছে, বেঙ্গল বা বাংলা হিসেবে তাকে এখন বর্তমানে নামকরণ করা হয়। তোমাদেরকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলে রাখি, সেটা হচ্ছে ভারতের একটা অংশ যেমন এই সাইডে আছে, আরেকটা অংশ বাংলাদেশের এই ডান পাশে আছে, অর্থাৎ বাংলাদেশের পূর্ব সাইডে আছে। এইখানটাতে বাংলাদেশের এই পাশে ভারতের 7টি প্রদেশ রয়েছে। এই 7টি প্রদেশকে একসাথে কি নামে ডাকা হয়, এটি হচ্ছে তোমাদের কাছে প্রশ্ন। বাংলাদেশের এই পূর্ব পাশে যেই 7টি প্রদেশ রয়েছে তাকে একসঙ্গে কি বলা হয়? রুহিয়া আশফিন তিয়ানা, তোমার সঠিক উত্তর আমি আগেই দেখেছি। এইচএস সেতু, ছিটমহল বলতে কি বোঝায়? অসাধারণ একটি প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমি আজকে অবশ্যই দিব, তার জন্য তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, জিহান খানের উত্তর সঠিক, 7 সিস্টার্স। রাব্বানি রাশা বলছে 7 সিস্টার, রাহমি বলছে 7 সিস্টার্স, অনেকেই বুঝছে 7 সিস্টার্স। এদেরকে বলা হয় একসঙ্গে 7 সিস্টার্স। এরা 7টাই মোটামুটি পাহাড়ি এলাকা, এবং এদের মধ্যে
এরা কিন্তু বাংলাদেশের সাথে অর্থনৈতিকভাবে খুবই জড়িত। তুমি যদি সেভেন সিস্টার্সে কখনো যাও তাহলে দেখবে যে সেখানটাতে বাংলাদেশের চিপস, বাংলাদেশের ব্যাটারি, বাংলাদেশের যত পণ্য রয়েছে সেগুলোর অনেক বেশি আনাগোনা রয়েছে। অর্থাৎ লক্ষ্য করতে পারো যে সেভেন সিস্টার্স বাংলাদেশের উপরে কিছু কিছু ক্ষেত্রে অর্থনৈতিকভাবে ডিপেন্ডেন্টও বটে, আমাদের তাদের সাথে অনেক বেশি ট্রেড রিলেশনস রয়েছে। আমি কিছুক্ষণের মধ্যে তোমাদেরকে ছিটমহলের আলোচনাটাতে কিন্তু যাব। আয়েশা আজিজ, মাহি, আতিয়া সানজিদা সবাই সঠিক উত্তর দিয়েছো। আমি দেখতে পাচ্ছি 419 জন বর্তমানে এই লাইভ ক্লাসটিতে রয়েছে। আমরা আশা করি যে আমাদের লাইভ ক্লাসটি আরও বড় হবে, তাই যেই 419 জন বর্তমানে এই ক্লাসটিতে রয়েছে তাদের কাছে অনুরোধ করছি যাতে আরও 419 জনকে তোমরা এই ক্লাসটিতে নিয়ে আসতে পারো। তাই তোমাদেরকে অনুরোধ করছি যে তোমরা সবাই তোমাদের দুজন করে বন্ধুকে এই ভিডিওটিতে ট্যাগ করো। তোমরা কমেন্টে, এই ভিডিওর কমেন্টটিতে দুজন করে বন্ধুকে ট্যাগ করো যাতে আমরা এই ক্লাসটিকে আরো গুণ বড় করে তুলতে পারি। যা হোক, এবার আসো আমরা বর্ডার সম্পর্কে আরো কিছু তথ্য জেনে নিই। যেমন একটি ইন্টারেস্টিং তথ্য হচ্ছে সমগ্র বাংলাদেশে কেবলমাত্র একটি জেলা রয়েছে যেই জেলায় ভারত এবং মায়ানমার উভয়ের সাথেই বর্ডার রয়েছে। আমরা যেমন জানলাম যে বাংলাদেশের 30টি জেলার সঙ্গে ভারতের বর্ডার রয়েছে। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে কোন জেলায় ভারত এবং মায়ানমার উভয়ের সাথেই বর্ডার রয়েছে? এটি হচ্ছে তোমাদের কাছে পরবর্তী প্রশ্ন। কোন জেলার সঙ্গে ভারত এবং মায়ানমার উভয়ের বর্ডারই রয়েছে বাংলাদেশের? সাদিয়া জালাল বলছে রাঙামাটি, খাদেমুল ইসলাম আকাশ বলছে বান্দরবান, ফাহাদ নাসরুল্লাহ বলছে বান্দরবান, ইশরাক হাসান বলছে রাঙামাটি। এই তর্কটা কিন্তু বেশ জমে উঠেছে। আমি তোমাদের কাছ থেকে সঠিক উত্তর জানতে চাচ্ছি, তোমরা আমাকে জানিয়ে দাও যে সঠিক উত্তর কোনটি, বান্দরবান নাকি রাঙামাটি? এখনো কিন্তু তোমরা দুই ভাগে ভাগ হয়ে আছো। ফাহিম ফয়সাল বলছে বান্দরবান, তামিমা তাবাসসুম বলছে রাঙামাটি, সুজা হক বলছে বান্দরবান। জাহিন খান জিজ্ঞেস করছে ভারতের গোয়া কি একটি শহর? হ্যাঁ, ভারতের গোয়া একটি শহর। এখন অনেকে রাঙামাটি, কক্সবাজার, বান্দরবান সব কিছুই বলছে। নাফিস সাদিক সে 10 লাখ ভাগ শিওর উত্তরটি রাঙামাটি। আমি নাফিস সাদিকের সাথেই একমত পোষণ করি। সঠিক উত্তর হচ্ছে রাঙামাটি। তার কারণ মায়ানমারের যে বর্ডারটি সেটি এভাবে করে শুরু হয়, অর্থাৎ এখান থেকে শুরু হয়। বান্দরবানের সাথে আদতে ভারতের কোনো বর্ডার নেই। রাঙামাটিতে যদি তুমি যাও তাহলে দেখবে যে ভারতের সাথেও বর্ডার রয়েছে, মায়ানমারের সাথেও বর্ডার রয়েছে। তাই এটি একটি অদ্ভুত একটি জায়গা যেখানটাতে আমরা দুটো দেশের সাথে আলাদা আলাদা করে বর্ডার শেয়ার করছি। এইবার আমরা লক্ষ্য করব যে বাংলাদেশের কোন কোন জেলার সাথে অন্যান্য দেশের বর্ডারগুলি কিন্তু রয়েছে। তুমি যদি এই পাশ দিয়ে লক্ষ্য করো তাহলে, যদি আমি একবার গুনেও দেখেছি, মোট 30টি জেলা রয়েছে। যে 30টি জেলার সঙ্গে অন্যান্য যে 30টি জেলার সাথে ভারতের বর্ডার আমরা শেয়ার করে থাকি। এইবার আমরা আসো পরবর্তী টপিকে চলে যাচ্ছি। যেহেতু আমরা জেলা নিয়ে অনেক আলাপ করেছি, আমরা আসো পরবর্তী টপিককে মুভ করতে পারি। এই টপিক নিয়ে আমাদের অনেকের মধ্যেই কিন্তু বিভীষিকা কাজ করে, তা হচ্ছে নদী। এই হচ্ছে বাংলাদেশের নদীর বিস্তারিত। নদী নিয়ে আমাদের অনেকের মধ্যে অনেক ভয় কাজ করে, কারণ নদীর অনেক উত্তরই কিন্তু ভুল হয়ে থাকে। যেহেতু নদীর উত্তর ভুল হয়, নদী নিয়ে আমাদের অনেক কনফিউশন থেকে যায়। তাই সেই কারণটাতে নদী নিয়ে আমাদের আরও বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। তোমাদের কাছে প্রথম প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের সীমান্ত নদী কোনগুলো? অর্থাৎ দুটো নদী আছে বাংলাদেশে এরকম, যেই নদী দুটো বাংলাদেশকে অন্য দেশের সঙ্গে আলাদা করেছে, অর্থাৎ এই নদী দুটোকে বলা হয় হচ্ছে সীমান্ত নদী। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে সীমান্ত নদী কোন দুটো? জিহান খান লিখেছে ভাই আমি তো 31টা জেলা পেলাম। তুমি যদি 31টা জেলা পেয়ে থাকো তাহলে তুমি অবশ্যই বান্দরবানকে কাউন্ট করেছো। মনে রাখবে বান্দরবানের সাথে কিন্তু ভারতের কোনো বর্ডার নেই। আমি জিজ্ঞেস করেছিলাম ভারতের সাথে কয়জনের বর্ডার রয়েছে,
ভারতের সাথে বর্ডার রয়েছে 30 জনের। যারা বলেছো তুমি কান্না করে দিবে না, যারা তুমি আরো প্রশ্নের উত্তর দাও, আমি চেষ্টা করব তোমার উত্তর পড়বার জন্য। তোমাকে বর্তমানে যে প্রশ্নটি করেছি, অর্থাৎ কোন দুটো নদী বাংলাদেশের সীমান্ত নদী, এই সীমান্ত নদী দুটো আমাদেরকে একটু চিনিয়ে দাও। সুচিস্মিতা তিথি, নাফ এবং হারিয়াভাঙ্গা তোমাদের উত্তর সঠিক হয়েছে। এই এই অঞ্চলটিতে যারা টেকনাফে গিয়েছো তারা দেখেছো যে নাফ নদীর এক পারে রয়েছে মায়ানমার এবং অন্য পারে রয়েছে বাংলাদেশ। ঠিক একইভাবে এই অঞ্চলটিতেও একটি সীমান্ত নদী রয়েছে যার নাম হচ্ছে হারিয়াভাঙ্গা। অর্থাৎ নাফ নদী এবং হারিয়াভাঙ্গা নদী হচ্ছে বাংলাদেশের দুটো সীমান্ত নদী। এইবার আরেকটু কমপ্লিকেটেড প্রশ্ন, সেটি হচ্ছে মায়ানমারের সাথে বাংলাদেশ মোট কতটি নদী শেয়ার করে এবং সেই নদীগুলোর নাম কি? নদীর সংখ্যা কিন্তু খুব বেশি না, তোমাদেরকে বলতে হবে যে মায়ানমারের সঙ্গে বাংলাদেশ কতটি নদী শেয়ার করে এবং নদীগুলোর নাম কি। দেখো, তোমাদের পরীক্ষার কিন্তু মাত্র আর 1 সপ্তাহ বাকি রয়েছে, সুতরাং আজকে কিন্তু তোমাদের এই উত্তরগুলি জানা উচিত। তাসনিয়া নায়নার উত্তর সঠিক, নাফ। মুন্সি হাদিউল্লাহর উত্তর সঠিক হয়েছে, তামিমার উত্তর সঠিক হয়েছে, মেহেদি মোহাম্মদের উত্তর সঠিক হয়েছে। মাহমুদ রহমান মুক্ত কিন্তু বলেছে নাফ ও ব্রহ্মপুত্র, না ব্রহ্মপুত্র না, হারিয়াভাঙ্গা। উদাসীন পথিকের উত্তর সঠিক তোমাদের। হ্যাঁ, শেখ মাসুদ রানা বলছে 3টি, অর্থাৎ 3টি নদী মায়ানমারের সঙ্গে আমরা শেয়ার করে থাকি। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে নদী 3টির নাম কি? তোমাদেরকে এই 3টি নদীর নাম বলতে হবে। না, পশুর আর নাফ না, নদী 3টির নাম কিন্তু পশুর এবং নাফ নয়। 3টি নাম তোমাদেরকে জানাতে হবে। একটি নাম আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি, তা হচ্ছে নাফ, এটা আমাদের জানা হয়ে গিয়েছে। বাকি দুটো নাম যদি বলো। লিঙ্কন সবার আগে সঠিক উত্তর দিয়েছে, ওর উত্তর হচ্ছে নাফ, সাঙ্গু এবং মাতামুহুরি। নাফ, সাঙ্গু এবং মাতামুহুরি এই 3টি হচ্ছে আমাদের মায়ানমারের সাথে শেয়ার করা নদী। এইবার তোমাদের কাছে প্রশ্ন, তার আগে বলে দিই, রুহিয়া আশরাফিন সঠিক উত্তর দিয়েছে, কাজিম ফাহিম, সিবা শারমিন, মাশরাফি পিয়াল সবাই সঠিক উত্তর দিচ্ছে। নাফিস সাদিক আজকে অনেক ভালো পারফরমেন্সের মধ্যে আছে, ওর উত্তর কিন্তু সঠিক হচ্ছে। হ্যাঁ তিয়ানা, তোমার উত্তর আমি আগেই দেখেছি, তোমাদের উত্তর সঠিক হচ্ছে। আচ্ছা, এইবার তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে ভারতের সঙ্গে বাংলাদেশের শেয়ার করা নদী কয়টি? কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের এত শেয়ার করা নদী, প্রত্যেকটি নদীর নাম আমি চাইলেও তোমাদের কাছে জিজ্ঞেস করতে পারবো না। তাই তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশ কয়টি নদী শেয়ার করে? শুধুমাত্র কয়টি সংখ্যায় বলতে পারলেই কিন্তু হয়ে যাবে। ভারত বাংলাদেশের সাথে অভিন্ন নদী কয়টা? অর্থাৎ একই নদী দুটো দেশ শেয়ার করে, এরকম নদী কয়টি রয়েছে? তোমাদের কাছে প্রশ্ন যে ভারত বাংলাদেশের সঙ্গে শেয়ার করা নদী কয়টি? অভিন্ন নদী বা শেয়ার করা নদী বলে ওমর ফারুক বলছে 17টি। না, উত্তর সঠিক নয়। গোলাম কিবরিয়ার উত্তর সঠিক নয়। মাহজাবিন নাবিরা প্রমা, ধ্রুব তারা, তোমাদের উত্তর সঠিক হয়েছে। সঠিক উত্তর হচ্ছে 54টি, 54। 54টি নদী এমন রয়েছে যা ভারত বাংলাদেশের সঙ্গে শেয়ার করে। মনে রাখবে, দেখতে পাচ্ছ যে এই চারপাশ দিয়ে যদি ভারত থাকে তাহলে কিন্তু আমাদের ওদের সাথে নদী শেয়ার করা ছাড়া কোনো উপায় নেই। আর তোমরা যারা একটু নিউজ পেপার পড়ো তারা কিন্তু দেখো যে প্রায়শই পদ্মা নদীর পানি শেয়ারিং নিয়ে বা তিস্তা নদীর পানি শেয়ারিং নিয়ে কিন্তু ওদের সাথে আমাদের অনেক ঝামেলা হয়, অনেক মনোমালিন্য সৃষ্টি হয়। সুতরাং নদীর প্রশ্ন আসলেই ভারতের প্রশ্ন চলে আসবে। তাসনিম আহমেদ প্রভা, মাশরাফি পিয়াল, উদাসীন প্রতীক সবার উত্তরই সঠিক হয়েছে। মাশরাফি পিয়াল হঠাৎ করে 55টি বলছে, না, উত্তর কিন্তু 54টি। তরিকুল ইসলামের উত্তর সঠিক, 54টি। বুরহান খান চৌধুরী 54টি। আমি জানি অনেকে 55টি বলছো কারণ অনেক কারেন্ট অ্যাফেয়ার্সে বা অনেক গাইড বইতে 55টি লেখা হয়, কিন্তু এখনো পর্যন্ত সঠিক উত্তর কিন্তু 54টি মানে অ্যাকসেপ্ট করা হয়, অর্থাৎ সঠিক উত্তর এখনো পর্যন্ত 54টি। সুমন কুমার দাস, আরিফ আহমেদ, শুভ কর্মকার সবার উত্তর সঠিক হয়েছে। শাহরিয়া সজলের উত্তর সামান্য ভুল হয়েছে, সঠিক উত্তর হবে 54টি। এইবার বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে ছোট কোনটা, সবচেয়ে দীর্ঘ, সবচেয়ে প্রস্থ, এই জিনিসগুলো তোমাদের একটু জানতে হবে। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় দীর্ঘতম
এবং বাংলাদেশের সবচেয়ে প্রশস্ততম নদী কোনটি, অর্থাৎ সবচেয়ে দীর্ঘতম কোনটি এবং সবচেয়ে প্রশস্ততম কোনটি। তোমরা আমাকে এই নদী দুটোর নাম একটু লিখে দাও, অর্থাৎ সবচেয়ে দীর্ঘ নদী কোনটি এবং সবচেয়ে প্রশস্ত নদী কোনটি। তোমাদের কাছে পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি এবং সবচেয়ে প্রশস্ততম নদী কোনটি? অনেকেই সঠিক উত্তর দিতে শুরু করেছো, আমি সবার উত্তরের জন্য অপেক্ষা করছি। সিক্ত সচিব বলেছে মেঘনা সবচেয়ে বড়, আকিব মোহাম্মদ ফুয়াদ বলছে মেঘনা সবচেয়ে বিগেস্ট রিভার, মেঘনা। সাগর ঘোষ বলেছে পদ্মা না, আফিক হাসান বলছে মেঘনা, রহমি চৌধুরী বলছেন সুরমা লংগেস্ট, না উত্তর কিন্তু সঠিক নয়। উম্মা কুলসুম বলছে মেঘনা, মার্জি আশরাফ বলছে সুরমা, না অনেকে সুরমা বলছো, সুরমা উত্তরটা কিন্তু সঠিক নয়, মেঘনা। তোমরা কিন্তু দুটো উত্তর দিচ্ছ না, একটা উত্তর দিচ্ছ, তোমাদের কাছে দুটো উত্তরই জানতে চাচ্ছি। একজন বলছে পদ্মা প্রশস্ততম, সৈয়দ সাব্বির হক বলেছে পদ্মা প্রশস্ততম, মামুন এইচ মামুন বলেছে 100% মেঘনা। এক্স্যাক্টলি, একজন উত্তর দিয়েছে লং ও মেঘনা, ওয়াইড ও মেঘনা। এই উত্তরটি হচ্ছে দীর্ঘতম যেমন মেঘনা, প্রশস্ততম নদীর নামও হচ্ছে মেঘনা। অর্থাৎ দীর্ঘ বা প্রশস্ত যেই প্রশ্নই আসুক তোমার কাছে, তার উত্তর হবে হচ্ছে মেঘনা। যেমন আমরা বলে থাকি না মেঘনা চাইতেই জল, ঠিক এভাবে করেই মেঘনা নদী হচ্ছে জলের রাজা, অর্থাৎ সবচেয়ে লম্বা নদী এবং সবচেয়ে প্রশস্ত নদী বাংলাদেশে, সেটি হচ্ছে মেঘনা। তোমাদের কাছে আরেকটি জটিল প্রশ্ন করি, সেটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি, অর্থাৎ সবচেয়ে বেশি স্রোতবাহী নদী কোনটি, যেটিকে ইংরেজিতে আমরা কারেন্ট বলে থাকি। সবচেয়ে বেশি কারেন্ট কোন নদীতে, সবচেয়ে বেশি স্রোত কোন নদীতে রয়েছে, সবচেয়ে বেশি খরস্রোতা নদী কোনটি? হ্যাঁ, ইউনুস বলেছো মেঘনা, মেঘনা দুটোই মেঘনা। মাসরুর হাসান বলেছে দুইটাই মেঘনা, হ্যাঁ উত্তর সঠিক হয়েছে। হোমায়ের আতানিয়া মিলে জিজ্ঞেস গভীর ও মেঘনা কিনা, এই উত্তরটি আমার সঠিক জানা নেই, তুমি যদি একটু রিসার্চ করে আমাকে জানাতে পারো আমি খুবই খুশি হব। এই জিনিসটার জন্য কিন্তু একটু রিসার্চ দরকার। নাফিস সাদিক সঠিক উত্তর দিয়েছে, সবচেয়ে খরস্রোতা নদীর নাম হচ্ছে কর্ণফুলী। কর্ণফুলী নদী হচ্ছে সবচেয়ে খরস্রোতা। জান্নাতুল নাসরিন বলছে পদ্মা না, সিক্ত সজীবের উত্তর সঠিক, অভিষেক রায়ের উত্তর সঠিক। সবচেয়ে খরস্রোতা নদীর নাম হচ্ছে কর্ণফুলী। মনে রাখবে কর্ণফুলী নদীতেই কিন্তু বাঁধ দিয়ে ইলেকট্রিসিটি তৈরি করা হয়। যেই নদীতে সবচেয়ে বেশি স্রোত, সেই নদীতে বাঁধ দিলেই না ইলেকট্রিসিটি তৈরি হবে, তাই না? অর্থাৎ কর্ণফুলী নদীতে ইলেকট্রিসিটি তৈরি করাটা কিন্তু একটি অত্যন্ত সমীচীন সিদ্ধান্ত। অর্থাৎ কর্ণফুলী নদী হচ্ছে সবচেয়ে বেশি খরস্রোতা নদী। এইবার তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের আন্তর্জাতিক নদী কয়টি? আন্তর্জাতিক নদী বলতে বোঝানো হয় এমন নদীকে যেই নদীগুলো কোনো একটি বৈশ্বিক অঞ্চলের আন্তর্জাতিক নদী, অর্থাৎ অনেক দেশের মধ্যেই একটি নদী কমন থাকে। বাংলাদেশের এমন নদী রয়েছে একটা, সেটা হচ্ছে পদ্মা। পদ্মাকে আন্তর্জাতিক নদী বলা হয় কারণ এটি অনেক দেশের অর্থনীতির সাথেই জড়িত। পদ্মা নদীর উপরে ডিপেন্ডেন্ট অনেকগুলো নদী কিন্তু রয়েছে। এইবার আমরা ছোট ছোট কিছু নদী সম্পর্কে জেনে নিব। যেমন বাংলাদেশের ভিতরে সৃষ্টি হয়ে বাংলাদেশের ভিতরেই শেষ হয়ে গিয়েছে এইরকম নদী কোনটি? বাংলাদেশের ভিতরে সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশের ভিতরেই শেষ হয়ে গিয়েছে এইরকম নদী কোনটি? তাসনিম আহমেদ প্রভার উত্তর সঠিক একটি। ধ্রুবতারা তোমার অ্যান্সার পড়ার চেষ্টা করছি। আমি যতক্ষণ দাঁড়িয়ে থাকছি ততক্ষণ পর্যন্ত তোমাদের প্রশ্নের উত্তরগুলি দেখতে পাচ্ছি। আমি বসে পড়লে তোমাদের উত্তরটা দেখতে পাচ্ছি না, এই কারণটাতে মাঝে মাঝে বসে একটু রেস্ট নিচ্ছি, এই কারণে তোমাদের উত্তর দেখতে পাচ্ছি না। আই এম রিয়েলি সরি। হ্যাঁ, পদ্মা, তোমাদের উত্তর সঠিক হয়েছে। পরবর্তী যে প্রশ্নটি করেছি সেটির উত্তর দেওয়ার চেষ্টা করো। তা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে সৃষ্টি হয়ে বাংলাদেশের জলসীমার ভিতরেই শেষ হয়ে গিয়েছে, সেইটার এই নদীটির নাম কি? একজন বলছে ধনাঙ্গদা না, আত্রাই বলছেন অনেকে, না এটি উত্তর নয়। আর একজন বলছেন হ্যাঁ কমলা বাবা, কমলা বাবার উত্তর সঠিক। সুচিস্মিতা তিথির উত্তর সঠিক। রুহিয়া আশরেফিন তিয়ানার উত্তর সঠিক। সেই উত্তরটি হচ্ছে হালদা।
রিফা বলছো কিন্তু হালদা আর সাঙ্গু। দেখো কিছুক্ষণ আগে কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে সাঙ্গু মায়ানমারের সঙ্গে আমাদের শেয়ার্ড নদী। যদি আমরা শেয়ারই করি ভাই, তাহলে সেটা আমাদের জলসীমা সীমা কিভাবে শেষ হলো? অর্থাৎ সেটি কিন্তু বাংলাদেশ থেকে ওই দেশে ট্রাভেল করেছে, অর্থাৎ সেটি কিন্তু আমাদের শেয়ার্ড নদী হয়ে গিয়েছে। আমাদের ক্লাসের অডিয়েন্স প্রায় 500-র কাছাকাছি। তোমরা যদি ফ্রেন্ডদের সঙ্গে আরেকটু শেয়ার করো তাহলে আমরা 500 স্টুডেন্টের যে ল্যান্ডমার্কটি রয়েছে সেটি আমরা রিচ করতে পারবো। সুতরাং এই ভিডিওটি এই মুহূর্তে আরেকবার শেয়ার করবার জন্য তোমাদের কাছে অনুরোধ করছি। আশরাফিন তিয়ানা, হ্যাঁ 100% হালদা, অবশ্যই সঠিক উত্তর হালদা। অর্থাৎ সঠিক উত্তরটি আমি তোমাদের জানার জন্য লিখে দিলাম, তা হচ্ছে হালদা। গোলাম কিবরিয়া শাওন, মোহাম্মদ বুরহান খান চৌধুরী, তোমাদের উত্তর সঠিক হয়েছে। এইবার তোমাদেরকে কিছু মিলনস্থল সম্পর্কে জানাতে চাই। তার অর্থ হচ্ছে কোন নদী অন্য নদীর সাথে কোথায় কোথায় মিলিত হয়, এই জিনিসগুলি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। যেমন তোমাদের কাছে প্রথমে প্রশ্ন হচ্ছে, এই জিনিসগুলি কিন্তু অনেক সময় প্রশ্ন হয়, যেমন পদ্মা যোগ মেঘনা, অর্থাৎ পদ্মা মেঘনার সাথে কোন অঞ্চলে মিলিত হয়েছে, পদ্মা যমুনার সাথে কোথায় মিলিত হয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু প্রায়শই হতে থাকে। অর্থাৎ এই প্রশ্নগুলোর উত্তর তোমরা দিতে চেষ্টা করো। অর্থাৎ পদ্মা যমুনার সঙ্গে কোথায় মিলিত হয়েছে, পদ্মা মেঘনার সাথে কোথায় মিলিত হয়েছে। হ্যাঁ, অনেকেই উত্তর দিতে শুরু করেছো। এই মোহাম্মদ ইশরাক হাসানের উত্তর সঠিক। সুচিস্মিতা তিথির উত্তরও সঠিক হয়েছে। পদ্মা মেঘনার সাথে যুক্ত হয়েছে চাঁদপুরে, যেটা তোমরা অনেকেই লিখেছো ইতোমধ্যেই, এবং পদ্মা যমুনার সঙ্গে মিলিত হয়েছে গোয়ালন্দ নামক স্থানে। অর্থাৎ চাঁদপুর এবং গোয়ালন্দ এই নাম দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শ্রাবণী দেব, সাইয়েদ সালাউদ্দিনের উত্তর সঠিক হয়েছে, আশিক আহমেদ রাকিবের উত্তর সঠিক হয়েছে, রাহাতুজ্জামানের উত্তরও কিন্তু সঠিক হয়েছে। একইভাবে অন্যান্য বড় বড় নদী কে কার সাথে কোথায় মিলিত হলো, এই জায়গাগুলিও কিন্তু তোমাদের কাছে খুবই স্পষ্ট থাকতে হবে। অর্থাৎ এই জায়গাগুলি নিয়ে কিন্তু একদমই কনফিউজ থাকা যাবে না। এইবার তোমাদের কাছে বাংলাদেশের নদী সংক্রান্ত আরও কিছু প্রশ্ন যাতে তোমাদের কাছে স্পষ্ট হয়ে যায়, সেই জিনিসগুলি বোঝানোর জন্য তোমাদেরকে আমি দুটো ছক দেখাচ্ছি। এই ছক দুটো কিন্তু তোমাদের অনেক কাজে লাগতে পারে। দুটো টেবিল আমি তোমাদের জন্য অ্যারেঞ্জ করেছি, যে টেবিল দুটো তোমাদেরকে অনেক হেল্প করতে পারবে। তোমরা চাইলে একটি স্ক্রিনশট নিতে পারো, কিংবা আমি পরবর্তীতে এটি তোমাদেরকে আপলোড করে দিতে পারি। আমি তোমাদের জন্য একটু জুম করে জিনিসটা দেখাচ্ছি। যেমন এইখানটাতে, এই টেবিলটিতে প্রধান নদ নদীর উৎপত্তি স্থল এবং কোন নদী কোথায় উৎপত্তি লাভ করেছে সেটির একটি টেবিল এখানটাতে দেয়া রয়েছে। আমি তোমাদেরকে একটি স্ক্রিনশট নেবার জন্য অনুরোধ করছি, বা আমি পরবর্তীতে এটি আবারও আপলোড করতে পারি। এখানটাতে দেখতে পাচ্ছ যে পদ্মা নদী উৎপত্তি ঘটেছে হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহে, ব্রহ্মপুত্র হচ্ছে তিব্বতের মানস সরোবর হ্রদে, মেঘনা আসামের নাগামণিপুর পাহাড়ে, কর্ণফুলী মিজোরামের লুসাই পাহাড়ে, সাঙ্গু আরাকান পর্বতে। এই যে মেইন নদীগুলি রয়েছে, এগুলি কোথায় কোথায় উৎপত্তি ঘটে, এই জিনিসগুলো কিন্তু তোমার অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। অর্থাৎ এই উৎপত্তি স্থলগুলো কিন্তু আমাদের সবার মাথায় রাখতে হবে। এগুলো যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু মহা বিপদ ঘটতে পারে। অর্থাৎ প্রশ্নে যদি একবার হয়েই যায় তাহলেই কিন্তু সমস্যা। অর্থাৎ তোমরা যারা যারা পারো এটি একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, পরবর্তীতে দেখে নিতে পারবে। থ্যাংক ইউ যারা যারা স্ক্রিনশট নিয়েছো। এইবার তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ টেবিল আমি দেখাবো। এই টেবিলটা গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে বিভিন্ন নদী কোন কোন জেলার
তীরবর্তী শহরে অবস্থিত, অর্থাৎ কোন শহর কোন নদীর তীরে অবস্থিত এই জিনিসটা এখানটাতে লেখা আছে। এইটাও অনেক গুরুত্বপূর্ণ, কারণ অনেক ইম্পর্টেন্ট শহর কিন্তু নদী কেন্দ্রিক হয়ে থাকে, অর্থাৎ এই নদীকে কেন্দ্র করেই কিন্তু শহরগুলি গড়ে ওঠে। যেমন আমরা জানি যে বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা গড়ে উঠেছে, এই নদীটা কিন্তু শহরটি গড়ে ওঠার পিছনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই এই যে টেবিলটি রয়েছে কোন শহরের পাশে কোন নদী, এটিও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আমি যতটুকু সম্ভব জুম করলাম, আমি পরবর্তী পর্যায়ে কিন্তু আবারও জিনিসটি স্ক্যান করে আপলোড করে দিব, সুতরাং চিন্তা করবার কোনোই কারণ নেই। দেখতে পাচ্ছ যে এখানটাতে কর্ণফুলী নদী রয়েছে কাপ্তাই শহরের পাশে। এখানটাতে মজার ব্যাপার হচ্ছে যে কাপ্তাই বাঁধ সম্পর্কে কিন্তু আমরা জানি যে কর্ণফুলী নদীর উপরে কাপ্তাই বাঁধ তৈরি করা হয়েছে এবং সেই বাঁধেই কিন্তু আমরা ইলেকট্রিসিটি প্রডিউস করে থাকি। আমি যারা তোমার একদম চিন্তা করবার কিছু নেই, আমি অবশ্যই এটিকে আপলোড করে দিব, কালকে আমি অবশ্যই এটিকে আপলোড করে দিব। যা হোক, আমরা আপাতত এই দুটো টেবিল কিন্তু শেষ করেছি। তোমাদের কাছে আমার এইবার পরবর্তী যে এক্সারসাইজটি রয়েছে সেই এক্সারসাইজটা খুবই ইন্টারেস্টিং একটা এক্সারসাইজ। তা হচ্ছে আমরা অল্প কিছু জেলা সম্পর্কে জানবার চেষ্টা করব। আমরা সাধারণত যে কাজটি করে থাকি তা হচ্ছে প্রথমে একটি প্রশ্ন পড়ি এবং তারপরে তার উত্তর সম্পর্কে জানি। তোমাদেরকে আজকে যে কাজটি আমি করাবো তা হচ্ছে আমি আগে তোমাদেরকে উত্তর দেখাবো এবং তারপরে সেখান থেকে প্রশ্ন বের করব। অর্থাৎ তোমরা বিভিন্ন জেলার নাম দেখে সেই জেলা সম্পর্কে কি কি জানো এটি আমাকে জানিয়ে দিবে। তোমাদের কাছে প্রথম যে জেলাটি আমি দেখাচ্ছি তা হচ্ছে ফরিদপুর জেলা। এইবার তোমরা ফরিদপুর জেলা থেকে কে কে আছো তারা আমাকে একটু আওয়াজ দাও এবং তোমরা বাকি বন্ধুদেরকে জানিয়ে দাও যে ফরিদপুর জেলার বিশেষত্ব কি কি, অর্থাৎ বাংলাদেশের ফরিদপুর জেলা কি কি কারণে বিখ্যাত, ফরিদপুর জেলায় এমন কি কি ঘটনা ঘটেছে যেটি বিখ্যাত। আমি ফর রেফারেন্স ফরিদপুর ঠিক কোন জায়গাটিতে রয়েছে সেটি তোমাদেরকে একটু মার্ক করে দেই। এই হচ্ছে আমাদের প্রিয় ফরিদপুর জেলা। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে ফরিদপুর জেলার বিশেষত্ব কি। আকিব এমডি ফজ বলেছে ইটস মাই সিটি। না, এই ইটস মাই সিটি ছাড়াও ফরিদপুরের আসলে অনেক পরিচয় রয়েছে। হ্যাঁ, মুশারাত সামিয়া সঠিক উত্তর দিয়েছে। ফরিদপুরের পরিচয় আলিজ স্টারকে দিয়ে না দেওয়ার থেকে কিন্তু আরো বেটার পরিচয় রয়েছে। হ্যাঁ, একজন বলেছে একটা চমৎকার তথ্য আমাদেরকে দিয়েছে, তা হচ্ছে ফরিদপুরের পুরাতন নাম হচ্ছে ফতেহাবাদ। অনেক আগে এই জেলাটার নাম ছিল ফতেহাবাদ। এই প্রশ্নটির উত্তরের জন্য অসংখ্য ধন্যবাদ। নুসরাত তমা বলছে হাজী শরীয়তুল্লাহর এলাকা এখানটাতে। হ্যাঁ, তোমাকেও অসংখ্য ধন্যবাদ। শরীয়তুল্লাহর এলাকাও এটি, অর্থাৎ তার জন্ম এই এলাকায়, হাজী শরীয়তুল্লাহ। আইয়াল খাঁ নদীর পাশে, এটিও ঠিক আছে। সবচেয়ে যেই কারণগুলিতে ফরিদপুর জেলা সম্পর্কে আমরা অনেক বেশি গর্বিত তা হচ্ছে জসিমউদ্দিনের বাড়ি। পল্লীকবি জসিমউদ্দিন রয়েছেন, পল্লীকবি জসিমউদ্দিনের বাড়ি কিন্তু এখানটাতে, অর্থাৎ জসিমউদ্দিনের বাড়ি এখানটাতে। মনে রাখবে বাংলাদেশের যত গুরুত্বপূর্ণ জেলা রয়েছে, বাংলাদেশে যত গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিক রয়েছেন সেই কবি সাহিত্যিকদের বাড়ি কোন কোন জেলায় এই জিনিসগুলো আপনাদের কিন্তু একটু পড়া থাকতে হবে। এটি কিন্তু জেনারেল নলেজে যেমন আসতে পারে বাংলাতেও আসতে পারে। তাই কবি জসিমউদ্দিনের বাড়ি যে ফরিদপুরে, এই জিনিসটি কিন্তু আপনাদের জানতে হবে। সাইমন উমর একটা ভালো তথ্য আমাদের দিয়েছে, যা হচ্ছে মুন্সি আব্দুর রউফ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের জন্মস্থল। থ্যাংক ইউ সো মাচ। এভাবে করে কিন্তু আমরা একে অপরকে জানাতে পারি। মুন্সি আব্দুর রউফের জন্মস্থলও কিন্তু এখানেই, মুন্সি আব্দুর রউফের জন্মস্থানও এখানটাতেই। শাহিন আমাদের জানিয়ে দিয়েছে যে গ্রামটি ছিল তাম্বুলখানা গ্রামে। এটিও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আরেকটা প্রশ্ন যেটি আমার অ্যাডমিশন টেস্টের সময় অনেক গুরুত্বপূর্ণ ছিল তা হচ্ছে একমাত্র নদী গবেষণা কেন্দ্র। আমরা যে নদী নিয়ে এতক্ষণ পড়াশোনা করলাম, ফরিদপুরে একটি নদী গবেষণা কেন্দ্র অবস্থিত রয়েছে। লক্ষ্য করলে আমরা কিন্তু অনেক সময় উল্টো করে পড়ি যে এতগুলি প্রশ্নের উত্তর হচ্ছে ফরিদপুর, কিন্তু তুমি যদি
এটি না করে যদি ফরিদপুর জেলায় কি কি আছে এভাবে করে যদি হিসাব করো তাহলে কিন্তু তোমার জন্য খুব সহজ হয়ে যাবে। তোমাদেরকে আমি একটা সাজেশন দিয়ে দিই, নীলক্ষেত বা ফার্ম গেটে এই ধরনের ম্যাপ কিনতে পাওয়া যায় জেনারেল নলেজের জন্য। এটাকে সাধারণত বলা হয় বিসিএস ম্যাপ। এই বিসিএস ম্যাপগুলিতে এই তথ্যগুলো খুব ভালো মতো তুমি পাবে। তাই এই ম্যাপটি তোমাদেরকে কিনে নেবার জন্য আহ্বান জানাচ্ছি, এবং এই ম্যাপটির মধ্যে তুমি এই সব তথ্য একসঙ্গে পেয়ে যাবে। হাসিন আলভি কিন্তু নদী গবেষণা ইনস্টিটিউটের কথা আমাদের কাছে উল্লেখ করেছে। ফরিদপুর সম্পর্কে আরেকটি কম গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যেই কম গুরুত্বপূর্ণ তথ্যটি কোনো জেনারেল নলেজ পরীক্ষাতেও আসবে না, তবু তোমাদেরকে জানিয়ে রাখি, একটি অতি নগণ্য সাকিব বিন রশিদের বাড়িও এই এলাকাতেই। আমি নিজে কবি জসিমউদ্দিন এবং হাজী শরীয়তুল্লাহ, মুন্সি আব্দুর রউফের এলাকার মানুষ হওয়ার কারণে অত্যন্ত গর্বিত। তাই সেই কারণটিতে আজকে অনেকটা ফরিদপুরের নামটি তোমাদেরকে সবার আগে জানিয়ে দিলাম। কমলা বাবা বলছে কুমিল্লা চাই। কুমিল্লা সম্পর্কে যদি তোমার কাছে কোনো তথ্য থাকে কমলা বাবা, তুমি আমাদেরকে জানিয়ে দিতে পারো, সেক্ষেত্রে আমরা সেটি তোমার কাছ থেকে শিখে নিব। শাহিন শাহ, তোমার বাড়ি ফরিদপুর, থ্যাংক ইউ সো মাচ। এইবার আমরা আসি হচ্ছে বান্দরবান সম্পর্কে। বান্দরবানও কিন্তু একটি বেশ খুব ইম্পর্ট্যান্ট একটা জেলা, কারণ বান্দরবান নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়ে থাকে। বান্দরবান সম্পর্কে আমরা ইতোমধ্যে যে জিনিসটি জেনে ফেলেছি তা হচ্ছে বান্দরবান বাংলাদেশের সবচেয়ে পূর্বের জেলা। যেই জিনিসটা আমাদের জানতে হবে সেটি হচ্ছে বান্দরবান একই সঙ্গে জনসংখ্যায় সবচেয়ে ছোট জেলা। জনসংখ্যায় ছোট জেলা, যেইটি কিছুক্ষণ আগে আরেকজন প্রশ্ন করছিলে যে সংসদের ৩০০তম আসন কোথায়, বান্দরবানেই কিন্তু সংসদের ৩০০তম আসনটি অবস্থিত। আল মুক্তাদির বলেছেন বিসিএস ম্যাপ কিনা। হ্যাঁ, বিসিএস ম্যাপটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই দেখতে চাচ্ছ যে চিটাগং জেলা, বিভিন্ন জেলা সম্পর্কে জানতে চাচ্ছ। আমরা জেলার উপরে বরং আরও একদিন ক্লাস নিয়ে নিব, সেটা কোনো সমস্যা না। আজকে আমাদের হাতে কিন্তু সময় আর খুব বেশি বাকি নেই, তাই আমি অনেক বেশি জেলা কভার করতে পারবো না যদি চাইও। তাই আপাতত আমার হাতে যে কটি স্লাইড রয়েছে আমি সেই কটি স্লাইড আগে শেষ করে নিই, আমি চেষ্টা করব। নাদিম আল সামার বলছে শান্তি বাহিনী বিখ্যাত না। শান্তি বাহিনী কিন্তু জেলা ভিত্তিক কোনো সংগঠন না, তাই এই উত্তরটি আমাদের না জানলেও হবে। সাদিক আদনান বলছে আয়তনে বড় জেলা না, আয়তনে সবচেয়ে বড় জেলা কিন্তু রাঙামাটি। উত্তর ভুল করছো, এটি রাঙামাটি হচ্ছে আয়তনে সবচেয়ে বড় জেলা। হ্যাঁ, এখানকার নীলগিরি অনেক বিখ্যাত। নুরুল হক শান্তর উত্তরটি সঠিক। কেওক্রাডং এবং তাজিংডং এই দুটি কিন্তু এখানে অবস্থিত। কেওক্রাডং এবং তাজিংডং। তাজিংডং কিন্তু বাংলাদেশের সবচেয়ে উঁচু যে শৃঙ্গ, অর্থাৎ তাজিংডং বাংলাদেশের সবচেয়ে উঁচু শৃঙ্গ। সেই কারণটিতে বান্দরবানের এটি আরেকটি বিশেষ বৈশিষ্ট্য। আরেকটি জিনিস তোমাদের জানতে হবে, তা হচ্ছে এই বান্দরবানে রয়েছে উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট, অর্থাৎ বাংলাদেশে যে সকল আদিবাসীরা বাস করেন তাদের সংস্কৃতিকে রক্ষা করবার জন্য একটি ইনস্টিটিউট তৈরি করা হয়েছে, উপজাতি সাংস্কৃতিক ইনস্টিটিউট। অর্থাৎ উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউটটি অবস্থান করছে বান্দরবানে। অর্থাৎ এই জেলাটি এইটির জন্য কিন্তু ইম্পর্টেন্ট। মনে রাখবে, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ, এই প্রতিষ্ঠানগুলি কোথায় কোথায় অবস্থান করছে সেখান থেকে কিন্তু প্রায়শই প্রশ্ন হয়। রাহান আদ্রিয়ান, আবারও সে একই ভুল করছো, 2 দেশের সীমান্ত রয়েছে না, সেটিও কিন্তু রাঙামাটিতে অবস্থান করে। অর্থাৎ ভারত, মোহাম্মদ আরাফ ইসলাম বলছো ভারত মিয়ানমার সীমানা রয়েছে না, সেটিও কিন্তু তোমার রাঙামাটি। সালাউদ্দিন বলছো স্বর্ণ মন্দির রয়েছে। হ্যাঁ, স্বর্ণ মন্দির রয়েছে, এটিও কিন্তু খুবই চমৎকার। আমরা আরেকটা জেলা সম্পর্কে পড়বার সময় হয়তো আজকে পেতে পারি, সেই জেলাটি হচ্ছে যশোর। যশোর আমার জন্মস্থান, তাই যশোর নিয়ে আমার সামান্য দুর্বলতা রয়েছে, তাই যশোর সম্পর্কে আমরা একটু জানবার চেষ্টা করি।
যশোর জেলাটি অনেক বেশি বিখ্যাত মুক্তিযুদ্ধের কারণে। মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যশোর সম্পর্কে আমাদের কাছে যে তথ্যগুলি রয়েছে তা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম শত্রুমুক্ত হয় এই জেলাটি। অর্থাৎ বলা যায় যে জেলাদের মধ্যে যদি স্বাধীন হবার কথা থাকে বা শত্রুমুক্ত হওয়ার কথা থাকে তাহলে যশোর ছিল সবচেয়ে অগ্রগামী। সর্বপ্রথম যশোর শত্রুমুক্ত হয়। এবং সেই শত্রুমুক্তটা কবে হয়? সেটি হয় হচ্ছে 6 ডিসেম্বর। 6 ডিসেম্বর যশোর কিন্তু পাকিস্তান হানাদার বাহিনীর থেকে মুক্ত হয়ে যায়। তাই এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ। তাসনিম আহমেদ প্রভার একটি চমৎকার জিনিস উল্লেখ করেছে, তা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের জন্ম কিন্তু যশোরের সাগরদাড়িতে। মাইকেল মধুসূদন দত্ত তার এই মহান কবির জন্ম কিন্তু যশোর জেলাতেই। আরেক প্রখ্যাত সাহিত্যিক রয়েছেন এই বাংলার, তার নাম হচ্ছে প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরীর জন্ম কিন্তু এই জেলাতেই। আজকে কিন্তু আমি শুধুমাত্র মানে খুব বেশি জেলা কেন্দ্রিক আলোচনা করবার জন্য ক্লাসটি শুরু করেছিলাম না, কিন্তু যেহেতু দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে এই জেলা বিষয়ক আলোচনাতে, তাই এই জেলা বিষয়ক চেষ্টা করব আমি জেলা বিষয়ে আরেকটি ক্লাস নেবার। তোমাদের যদি জেলা সংক্রান্ত ক্লাস ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে কমেন্টে জানিয়ে দাও এবং শেয়ার করে জানিয়ে দাও যে জেলা বিষয়ক ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে সেই বিষয়ে আমরা আরও একটি ক্লাস নেবার চেষ্টা করব। আজকের ক্লাসটি কিন্তু অনেক দীর্ঘায়িত হয়ে গিয়েছে ইতোমধ্যেই, তাই ক্লাসটি এই পর্যায়ে শেষ করতে চাচ্ছি। ভবিষ্যতে আমরা চেষ্টা করব বিশ্ব পরিচিতির উপরে ওয়ার্ল্ড ম্যাপ নিয়ে একটা বড় ক্লাস নেবার জন্য, এবং পাশাপাশি যেহেতু তোমাদের মধ্যে বাংলাদেশের জেলাগুলি নিয়ে অনেক উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি, তাই আমি চেষ্টা করব কোনো একদিন 30-35টা জেলার একটি ছোটোখাটো ক্লাস নিয়ে নেবার, যাতে করে জেলা সম্পর্কে আমরা আরও জানতে পারি। ক্লাসটি কেমন লাগলো তোমরা আমাকে জানাবে। ক্লাসটি যদি তোমাদের আদৌ কাজে লেগে থাকে তাহলে অবশ্যই তোমার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবে ক্লাসের ভিডিওটি। এবং যেহেতু আর মাত্র 1 সপ্তাহেরও কম সময় রয়েছে তোমার অ্যাডমিশন টেস্ট ডি ইউনিটের জন্য, তাই অবশ্যই এখন পড়াশোনার গতিকে দ্বিগুণ করে দাও। আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে আরও বেশি বেশি সময় কাটানোর, আরও বেশি বেশি ক্লাস নেবার জন্য। তাই নেক্সট ফ্রাইডে পর্যন্ত হ্যাং ইন দেয়ার এবং গিভ ইউর বেস্ট এফার্ট অ্যান্ড নেভার স্টপ লার্নিং। গুড নাইট।